নমস্কার। আজকে আমি একটা ছোট গল্প রাখিনাথ কর্মকারের লেখা বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে শুভ্রা আমি আজকে এটা পড়ে শোনাব। গল্পের নাম গরম ভাত। আরে না না, বুথের মধ্যে ওটাকে ওভাবে পিটিয়ে মেরো না, এক্ষুনি মার্ডার কেসে ফেসে যাবে তো। প্রিজাইডিং অফিসার নমিতাদি একেবারে হাঁ হাঁ করে উঠলে। বেশ, তবে ইনসেক্ট কিলার অ্যাপ্লাই করা হোক। নমিতাদির কথা শুনে ফার্স্ট পোলিং অফিসার সীমাদি হাত থেকে চটিটা চটাস চটাস করে মেঝেতে ফেলে দিলেন। তারপর স্প্রের বোতলটা হাতে নিয়ে ঠিক যুদ্ধং দেহি মনোভাবে হিল হিলে তেঁতুল বিছাটার ওপর ঝাঁপিয়ে পড়লেন। আমি আর থার্ড পোলিং অফিসার সুকন্যা বসে বসে ওদের কাণ্ড কারখানা দেখছিলাম। ডিসিআরসির থেকে নিয়ে আসা গুচ্ছের কাগজপত্র ফর্ম টর্ম সব গোছ গাছ করে আমাদের আগামীকালের প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। আর বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার। গ্রামের একটা ছোট্ট প্রাইমারি স্কুল, পলেস্তারা খসা, ইটের দাঁত বার করা, কালচে লাল টালির চালের নিচে ঝুরঝুরে কাঠের ব্রেম থেকে মাথার ওপর টিমটিম করে একটা হলুদ বাল্ব জ্বলছে। এত বড় একটা রুমে একটাই পাখা, আক্ষরিক অর্থে সেটা ঠুকুস ঠুকুস করে ঘুরছে মাথার ওপর। স্কুলের দুটো রুমেই দুটো বুথ। পাশের রুমে অন্য মহিলা বুথের ভোটকর্মীরা তাদের কাজে ব্যস্ত। গ্রামের একেবারে শেষ প্রান্তে খান কয়েক মাটির বাড়ি, সেগুলোর মাঝখান দিয়ে কিছুটা এগিয়ে একটা নির্জন মাঠের ওপর স্কুল বাড়িটা। স্কুলের তিন দিকে একেবারে একটা নিঝুম অন্ধকারে ডুবে থাকা তিনটে মজা ডোবা। পাড়ের ঝুরঝুরে ভেজা নরম মাটিকে আঁকড়ে ধরে জালের মতো বিছিয়ে আছে হেলে পড়া থমথমে গাছেদের শেকড়। নিস্তব্ধ বাঁশবাগানে চুইয়ে পড়া চটচটে আধারের বুকে টুপটাপ জোনাকিরা জ্বলছে আর নিভছে। চারপাশটা যেন খাঁ খাঁ করছে। দিমুনি আসবো? অচেনা গলার আওয়াজ শুনে দরজার দিকে তাকালাম। বছর 55 একটা কালো কুলো বেটে খাটো লোক সে দেখি দাঁড়িয়ে আছে। পরনে একটা খাটো লুঙ্গি, হলদেটে গেঞ্জি আর কাঁধে গামছা। একগে ভোটের সময় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমিই করি, তা আপনারা রাতে কি খাবেন দিমুনি, ভাত না রুটি? আমরা কিছু বলার আগেই প্রিজাইডিং অফিসার নমিতাদি ভুরু কুচকে বললেন, না না, ভাত না, রুটি ভালো। রুটির সঙ্গে কি আছে? এই জ্যৈষ্ঠের গরমে রাতে আমার মোটেও রুটি চিবোতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কেউ কিচ্ছু বলল না দেখে আমিও চুপ মেরে গেলাম। লোকটা 32 পাটি বের করে হেসে বললেন, সে আপনারা যা বলবেন, এই ডিমের তরকারি, সবজি আলু ঝোল। তা ওই আলুর ঝোলই দাও তাহলে আমাদের। তা আমাদের 6 জনের জন্য কত টাকা দিতে হবে এখন? লোকটা লজ্জায় জিভ কাটল। কি যে বলেন দিমুনি, আগে তো আপনারা খাওয়া দাওয়া করেন, টাকা পাওয়ার বেসার সে হবে এখন। বছর 45 নমিতাদি একটু বিরক্ত হলেন। কর্কশ গলায় বললেন, না না, সে হবে না। কত টাকা লাগবে এখনই বলো, একটা রফা হয়ে যাক। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বিশাল একটা অঙ্ক দেখিয়ে বলবে এত টাকা দিতেই হবে। ওসব হচ্ছে না বাপু। কলকাতার একটা হাই স্কুলের হেড টিচার নমিতাদি, ছেলে নাকি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তাই হয়তো এমন চুলচেরা হিসেব না করে জীবনে এক পাও এগোয় না। লোকটা অবশ্য এই মুহূর্তে হিসেবের ধার কাছ দিয়েই গেল না। জিভ কেটে বলল, আমি কি আপনাদের কাছ থেকে বেশি নিমু দিবনি, শুধু বাজারের খরচটাই আমায় দিবেন। লোকটা আর 1 মিনিটও দাঁড়ালো না। যেমন অতর্কিতে এসেছিল তেমনিই অতর্কিতে উধাও হয়ে গেল। বাড়ি থেকে একটা ফোন এসেছে আমার, ভিডিও কল।
আমার 3 বছরের মেয়েটার ধুম জ্বর আজ ভোর রাত থেকে। অসুস্থ হলে বাচ্চারা সবার আগে মাকে কাছে পেতে চায়, কিন্তু আজ আমি নিরুপায়। সকালে ডিসিআরসিতে বেরোনোর সময় জ্বরের ঘোরেই হাপুস নয়নে সে কি কান্না মেয়ের। মাকে পই পই করে ওষুধগুলো সব বুঝিয়ে দিয়ে এসেছি। জ্বরের ঘোরে নিস্তেজ হয়ে পড়ে থাকছি যে, মাঝে ঘোরটা কাটলেই মা মা করে কেঁদে উঠছে। মা বেশ চিন্তিত মুখে বললেন, ব্যাকগ্রাউন্ডে মেয়ের গলা ফাটানো কান্নার আওয়াজ পাচ্ছি। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার। ডাক্তারের সঙ্গে আরেকবার কথা বলে ওষুধগুলো আরেকবার মাকে বুঝিয়ে দিয়ে ফোনটা আমি তখন কার মতো কেটে দিলাম। 3rd পোলিং অফিসার সুকন্যা চুপচাপ মেশিনগুলো সব চেক করছিল। শুনলাম বেচারের মা মারা গেছে মাত্র 2 দিন আগে, সেরিব্রাল অ্যাটাক। তবু ডিউটির থেকে তো ছাড় পায়নি। কিছুটা আমার মতোই তেতু গলার মতো মুখ করে বসে আছে সে। প্রিজাইডিং অফিসার নমিতাদি আর 1st পোলিং অফিসার সীমাদি দুজনে কি সব বকবক করে যাচ্ছিল। মাঝে মাঝে হাসতে হাসতে বেঞ্চের ওপর গড়িয়ে পড়ছিল। বাইরে ঝিঝির ডাক, রাত জাগা পাখিদের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। কাল ভোরটা হয়ে যাওয়ার পর পরশুই মেয়েটাকে ডাক্তার মৈত্রর কাছে দেখাতে নিয়ে যেতে হবে। 3 বছরের মেয়ে আধো আধো কথার বুক নিতে তটস্থ করে রাখে সবাইকে। সেই মেয়ে আজ ভোর থেকে প্রায় বেহুশ হয়ে পড়ে আছে। দিমুনিরা নেন, ঝটফট খাইয়ে নেন দেখিনি। লোকটা দেখলাম কলা পাতায় মুড়ে খান্তিরি শেক রুটি আর গামলায় আলু পটলের তরকারি, ডিমের ঝোল সব নিয়ে এসেছে। নমিতাদি হিসেব করতে বসে গেলেন। আমরা 4 জন ভোট কর্মী আর 2 জন মহিলা পুলিশ কর্মীর রুটি তরকারির দাম কত হবে? কাল সকালে চা খাবেন তো দিমুনি? হ্যাঁ, সঙ্গে শুধু শুকনো মুড়ি। দুপুরে ভাত, ডাল ছাড়া আর কিছু লাগবে না। আমাদের 6 জনের জন্য কত খরচ হবে জানিয়ে দাও। লোকটা টেবিলের ওপর খাবারগুলো নামিয়ে দিয়ে এবার মুচকি হাসল। নিশ্চিন্তে খান দিমুনি, আমি কি আর ব্যবসা করতেছি? লোকটা চলে যেতে যেতে নমিতাদি খসখসে গলায় বলল, লোকটা মহা ধরিবাস্ত। কত টাকা লাগবে তা কিছুতেই বলছে না। এইভাবেই মানুষের ওরা ঘাড় ভাঙে। সীমাদি ঘাড় নাড়লেন। আর বলো না, এমন অভিজ্ঞতা আমারও হয়েছিল গো সেবার পঞ্চায়েত ভোটে গিয়ে। আজকের রাতটা যে কিভাবে কাটলো তা আমিই জানি। পারিপার্শ্বিক সমস্যার থেকেও অসহনীয় এই মানসিক অসহায়তা, উদ্বিগ্ন মনটা আমার সারাক্ষণ কেমন ওই ছানা কাটা দুধের মতো ছাড়া ছাড়া হয়ে রয়েছে। ভোরবেলা মকপল শুরু করার আগেই দেখলাম চা এসে হাজির, সঙ্গে মুড়ি, ঢেঁড়স আলুর তরকারি। ইতিমধ্যে বাড়ি থেকে আমার ফোন এসেছে 2 বার। জ্বরের ঘোরে মেয়ে কেঁদেই চলেছে। জ্বরটা কমার নামই নেই। মাকে বলেছি যেভাবে পারো বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যেও। সমীরও ফোন করেছিল। ফোনের ওপার থেকে চিৎকার করে চলেছে মানুষটা, মেয়েটার কিছু হলে তোমায় ছাড়বো না আমি। ওই সামান্য কটা টাকা মাইনের জন্য বাড়ি ঘরদোর ছেড়ে অসুস্থ মেয়েকে ছেড়ে গিয়ে পড়ে আছো কোথাকার কোন এক গণ্ড গ্রামে। লজ্জা করে না তোমার? মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ কর্মী হচ্ছে সমীর। বাবা মারা যাওয়ার পর মায়ের দায়িত্বটা নিতেই হতো আমাকে। বাবা চাকরি করতেন প্রাইভেট ফার্মে, পেনশন ছিল না। মায়ের জন্য সমীরের কাছে হাত পাততে আমি চাইনি। এই চাকরিটা অনেক ঘুমহীন রাতের শেষে, অনেক অপমানের শেষে, অনেক লড়াইয়ের শেষে সকালের সূর্যের মতো আলো ছড়িয়েছিল আমার এই একাকী আকাশে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাওয়ার পরে সমীর চোখ সরু করে বলেছিল, তোমার চাকরির দরকার কি?
কোনো অভাব রেখেছি আমি তোমার? দিব্যি তো খাচ্ছ দাচ্ছ, ফুর্তিতে আছো, সংসার সামলাচ্ছ, মেয়েটাকে সামলাচ্ছ, পছন্দ হচ্ছে না? সুখে থাকতে ভূতের কিল খেতে ছুটছ। ডিএলএড কোর্সটা শেষ হতে না হতেই বিয়েটা হয়ে গেছিল আমার। বাবা তখন খুব অসুস্থ। বাবার এক সহকর্মী মারফত সম্বন্ধটা এসেছিল। পাত্রের বাবা মা মারা গেছে, ভাই বোনও কেউ নেই, কোনো দাবি দেওয়াও নেই, মাল্টি ন্যাশনাল কোম্পানির উঁচু পদে রয়েছে। না, বাবা আর দেরি করতে চাননি। আমার বিয়ের পর বছরটাও ঘুরল না, বাবা চলে গেলেন। সেই মুহূর্তে সমস্ত সম্পর্কগুলো কেমন একটা অজানা আগন্তুকের মতো সরে সরে যেতে শুরু করেছিল পাশ থেকে। কাকু কাকিমারা মুখ ফিরিয়ে নিলেন, মাসি ফোন করাই বন্ধ করে দিল। ফ্ল্যাটের ভাড়া বাকি পড়েছিল 3 মাস। এতদিনের সম্পর্ক বাড়িওয়ালার সঙ্গে, কিন্তু বাড়ি ছেড়ে দেওয়ার জন্য মাকে চাপ দিতে শুরু করছিল। মায়ের কাছে গেলেই দেখতাম আমার সদা হাস্যমুখী মায়ের মুখে শ্রাবণের আকাশ যেন নেমে এসেছে। না, সেই সময় কেউ পাশে এসে দাঁড়ায়নি, কেউ মাথায় হাত বুলিয়ে আশ্বাস দেয়নি। যে মানুষটা রোজ অফিস থেকে ফিরে এসে কোম্পানির লাখ লাখ টাকার হিসেব মিলিয়ে নিশ্চিন্তে পাশে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোতো, ঘরের 3 অঙ্কের হিসেব না মিললেই তার রাতের ঘুম কোথাও উদায় হয়ে যেত, তখনই মনস্থির করে নিয়েছিলাম আমি চাকরিটা যে করে হোক আমায় পেতেই হবে, প্রথমবারের পরীক্ষাতেই, হয় এবার নয় নেভার। অফিস ট্যুরে মাঝে মাঝেই সমীরকে বাইরে যেতে হতো। আমার পরীক্ষার সময়টা ও ব্যাঙ্গালোরতে ছিল তখন। এই চাকরির খবরটা ও একটা বড় ধাক্কা খেয়েছিল। পায়ের তলায় পড়ে থাকা মনুষ্যত্বের প্রাণীটা হঠাৎ মাথা তুলে উঠে দাঁড়াতে চাইলে যেমন হয় আর কি। আসলে মানুষের মতো বাঁচতে গেলে যে তথাকথিত সুখের সংসারের লক্ষণ রেখাটা আমায় ডিঙোতেই হবে, সেটা ততদিনে আমি বুঝে গেছিলাম। আমার মাস মাইনে সমীরের পিয়ের মাইনের প্রায় সমান। সমীরের কাছে সেটা চূড়ান্ত অসম্মানের, লজ্জারও বটে। সবে 1 বছর হলো চাকরিটা পেয়েছি আমি। এক হাতে চাকরিটা পেয়েছি, অন্য হাতে ছেড়েছি সমীরের ঝাঁ চকচকে দোতলা বাড়ি, এসি, স্যাডান গাড়ি, শপিং মলের বিলাসিতা, সুখের সংসার সব ছেড়ে এখন আমি প্রাইমারি স্কুলের দিদিমণি। দিদিমণিরা ছাতুর শরবত খেয়ে নাও, গরমে শরীর ভালো থাকবে। আজ সকালে 6টার থেকে ভোট নেওয়া শুরু হয়ে গেছে। ভোটাররা বেশিরভাগই নিরক্ষর গ্রামবাসী, মাঠে ঘাটে কাজ করেন। ভোট দেওয়ার কায়দা কানুন অনেকেই ধরে ধরে বুঝিয়ে দিতে হচ্ছে। এর মাঝে বাড়তি 4 ঠান্ডা ছাতুর শরবত নিয়ে এসেছে লোকটা, আবার কখনো বা লেবু জলও। একজন রাজনৈতিক দলের প্রতিনিধি শুনলাম প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসা করছে, আপনাদের খাওয়া দাওয়ার আশা করি কোনো অসুবিধা হচ্ছে না? নিতাই কাকা কিন্তু এ ব্যাপারে খুব দায়িত্বশীল মানুষ। আসলে কাকার মেয়েটা যে বছর ভোটের ডিউটি করতে গিয়ে মারা পড়ল, সে বছর থেকেই কাকা গোঁ ধরেছে এখানে ভোটের কাজ করতে আসা দিদিমণিদের সেই খাওয়াবে। প্রাইমারি স্কুলে চাকরি করত কাকার মেয়েটা। যে স্কুলে ডিউটি পড়েছিল মেয়েটার, সেখানে নাকি চূড়ান্ত অব্যবস্থা ছিল। 2 দিন নাকি শুধু মুড়ি খেয়ে কাটাতে হয়েছিল বেচারিকে। সেদিন গভীর রাতে বাড়ি ফেরার পথে একটা লরির তলায় চাপা পড়ে। আমাদের কথা বলার সময় নেই, শোনারও না, তবু কিছু কিছু কথা ভাঙা বাসার খড়কুটোর মতো উড়ে উড়ে এসে পড়ছিল আমাদের আনাচে কানাচে। কিছু কষ্ট বুকের মাঝে ঘূর্ণির মতো ঘুরপাক খেতে থাকে, বেরিয়ে আসার পথ পায় না। দুপুরে সেই কালো কুলো মানুষটা নিতাই কাকা এসে হাঁক পারল, এক এক করে আসেন দিদিমণিরা, এই ভাত খেয়ে যান। আমার পালা এলে স্কুলের রান্নাঘরে গিয়ে ঢুকলাম। ওখানেই পাত পেরে
বসার ব্যবস্থা করেছে মানুষটা। আশ্চর্য হলাম, এ কী করছেন? চটের আসনের সামনে এক থালা গরম ভাত, অ্যালুমিনিয়ামের বাটিতে আম ডাল, উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল, আমের চাটনি। এ তো এলাহি ব্যাপার। মানুষটা হেসে বেরিয়ে গেল। মাঝে 2-3 বার এসে মায়ের মমতায় জিজ্ঞাসা করে গেল, আর একটুখানি ভাত দিই দিমুনি? সারাদিনের উত্তাল কাজের ফাঁকেও সেই গরম ভাতের গন্ধ শরীর মন ছেয়ে রইল আমার। আসলে কিছু কিছু মুগ্ধতা অস্তিত্বের গভীরে গিয়ে কোষে কোষে ছড়িয়ে পড়ে, যার ঋণ ঠিক শোধ করা যায় না। এই মুহূর্তে আলোচোরা সন্ধে নেমেছে গ্রামের সীমান্তে। আপাতত এখানে আমাদের যুদ্ধ শেষ। এক ক্লান্ত বিধ্বস্ত পরিশ্রান্ত দীর্ঘদিনের শেষে সব হিসেব টিসেব মিলিয়ে ইভিএম সিল করে আমরা এবার ডিসিআরসিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দিমুনিরা, একটু কিছু খাবেন তো এখন? মানুষটা এসে হাজির। সন্দিগ্ধ চোখে তাকালেন প্রিজাইডিং অফিসার। না, এবার বলুন তো, আমাদের খাবারের জন্য কত টাকা দিতে হবে আপনাকে? মানুষটা সংকোচে মাথা চুলকোয়। কত আর দেবেন দিবনি? দেন, 200 টাকাই দেন। আমরা আকাশ থেকে পড়ি। 200 টাকা? লোকটা বলে কি? কাল থেকে শুধুমাত্র একজনের খাবারের হিসেব করলেই যে 200 ছুঁয়ে যাবে। সহজ সরল গ্রাম্য লোকটা ক্ষয়ে যাওয়া দাঁত বার করে হাসে। তা আমার খরচ তো ওইটুসখানেই হয়েছে। আমারে শুধু আটা, ছাতু, চাল, এই তেলটা কিনতে হয়েছে। চাল, কলাইয়ের ডাল, ঢ্যাঁড়স, পটল, উচ্ছে, আলু সবই তো আমার ক্ষেতির। ডিম আমার মুরগির, মাছ আমার পুকুরের, আমার নেবুও আমার গাছের। সেগুলির জন্য কি পয়সা নেব আমি? আরে বাবা, মানুষের 2 গরম ভাত খাইয়ে যে সুখ, সে সুখ কি আর কিছুতে আছে? একটা বিরাশি শিক্ষার থাপ্পড় যেন সপাটে এসে পড়েছে আমাদের গালে। প্রিজাইডিং অফিসারের দিকে আর চোখে চেয়ে দেখলাম আমি, গালটা লাল হয়ে গেছে তার। পেছন থেকে কে যেন তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করুন, বাস এসে গেছে। এই মুহূর্তে বেশ বুঝতে পারছি আমি, আমার ঝাপসা হয়ে আসা চোখের সামনে কালো কুলো বেটে খাটো মানুষটার চেহারা ছাপিয়ে একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে একটা দৃশ্য, একটা চিরন্তন দৃশ্য। এক থালা গরম ভাত বেড়ে মা আকুল হয়ে ডেকে চলেছে, মামুনি আয় রে, খেয়ে যা মা। এই সুন্দর হৃদয়স্পর্শী গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমায় পথ চলতে সাহায্য করো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।